Bismillahirrahmanirrahim. How are you, viewers? I hope you are well. I am also well. This is HM Hawk. I'm again with you with a new video. And it is about changing sentence assertive to interrogative, lecture 2. Dear viewers, আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এবং তা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ লেসন 2 আসছে ইন্টুর পর। In our first video of changing sentence from assertive to interrogative part 1 or lesson 1, we first discussed what does changing sentence assertive to interrogative mean. Today I am repeating it. Changing assertive sentence to interrogative sentence mean assertive sentence থেকে interrogative sentence এ পরিবর্তন করার মানে হচ্ছে রাইটিং হেল্পিং verb at the starting of a sentence. হেল্পিং ভার্বটিকে বাক্যের শুরুতে লেখা, আইদার অ্যাভয়েডিং নট, নো, নেভার, হয় নট, নো, নেভারকে অ্যাভয়েড করে বা বাদ দিয়ে, অর অথবা অ্যাডিং নট উইথ দ্য হেল্পিং ভার্ব অথবা হেল্পিং ভার্বের সাথে নট যোগ করে। অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে পরিবর্তন করার মানে হচ্ছে কখনো নট, নো, নেভার ইত্যাদি বাদ দিয়ে হেল্পিং ভার্বটিকে বাক্যের শুরুতে নেওয়া, অথবা হেল্পিং ভার্বের পরে নট, নো, নেভার না থাকলে নটকে যোগ করে হেল্পিং ভার্বটিকে বাক্যের শুরুতে নেওয়া। In our last class, we discussed the sentences which have helping verb in them. গত ক্লাসে আমরা ওই বাক্যগুলোকে আলোচনা করেছিলাম যে বাক্যে হেল্পিং ভার্ব স্পষ্টভাবে দেখা যায়। টুডে I will discuss the sentence in which we will not see helping verb. আজকে আমরা ওই সমস্ত বাক্যগুলোকে আলোচনা করব যে বাক্যে হেল্পিং ভার্ব দেখা যায়
না। If you don't understand helping verb very clearly, you can watch my video about verb. যদি আপনারা হেল্পিং ভার্ব সম্পর্কে না জানেন, না বোঝেন, তাহলে হেল্পিং ভার্ব, প্রিন্সিপাল ভার্ব নিয়ে ভার্ব নামে আমার একটি ভিডিও আছে, তা প্রথমে দেখে নেন। তখন আপনারা অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ এই চেঞ্জিং সেন্টেন্সগুলো ভালো করে বুঝতে পারবেন। যদি হেল্পিং ভার্ব সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা না থাকে, তাহলে ভার্ব নিয়ে আমার একটি ভিডিও আছে, তা আপনারা দেখে নিতে পারেন। তাহলে হেল্পিং ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব সম্পর্কে আপনাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে, যা এই লেসনটিকে বুঝতে আরও সাহায্য করবে। আজকে আমরা ওই সমস্ত বাক্যগুলো আলোচনা করব যে বাক্যগুলোতে হেল্পিং ভার্ব স্পষ্টভাবে দেখা যায় না। টুডে উই উইল ডিসকাস দ্যাট সেন্টেন্সেস which doesn't have helping verb in them. Let's see some examples. Here are two sentences on the board. Number one is he goes to school. In this sentence, goes is a principal verb and it does not have any helping verb. Similarly, একইভাবে in the second sentence, love is a principal verb and it doesn't have any helping verb. দ্বিতীয় বাক্যে লাভ হচ্ছে একটি প্রিন্সিপাল ভার্ব এবং এটার আগে কোনো হেল্পিং ভার্ব নেই। If we do not have any helping verb in the sentence, we have to use do, does, did as helping verb. যদি কোনো বাক্যে হেল্পিং ভার্ব না থাকে, তাহলে ডু, ডাজ, ডিডকে হেল্পিং ভার্ব হিসাবে ধরতে হবে এবং তার সাথে নট যুক্ত করে বাক্যের শুরুতে লিখতে হবে। Let's see two examples. In our first sentence, he goes to school, আমাদের প্রথম বাক্যে কোনো হেল্পিং ভার্ব নাই, but we have additional s or es after go. আমরা দেখতে পাচ্ছি যে গো শব্দটির পরে আমরা অতিরিক্ত একটি এস বা ইএস দেখতে পাচ্ছি। এই জন্য এস বা ইএস দেখে আমরা বুঝে নিব ডাজ হচ্ছে হেল্পিং ভার্ব। তার সাথে নট যুক্ত করে বাক্যের শুরুতে লিখতে হবে ডাজন্ট, তারপরে হি আছে, হি লিখব, গো লিখব, টু লিখব, স্কুল লিখব, আর ফুল স্টপের বদলে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে বাক্যটি আছে হি গোজ টু স্কুল, ইন্টারগেটিভে বাক্যটি হয়ে যাবে ডাজন্ট হি গো টু স্কুল। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে
ভার্বের শেষে অতিরিক্ত এস বা ইএস যা ছিল সেটা ডাজন্টে পরিণত হয়ে গেছে। এই জন্য ইন্টারগেটিভে আমাদেরকে শুধু গো বা ভার্বের বেস ফর্মটা লিখলেই চলবে, এস বা ইএস লেখার দরকার নেই। লেটস সি another example. In our second sentence, we love our country. আমাদের দ্বিতীয় বাক্য we love our country, এই বাক্যটিতে কোনো হেল্পিং ভার্ব নেই, কারণ লাভ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব লাভের সাথে কোনো অতিরিক্ত শব্দাংশ নেই, এই জন্য আমরা একটা ক্রস চিহ্ন ব্যবহার করেছি। যদি প্রিন্সিপাল ভার্বের পর অতিরিক্ত এস বা ইএস, ডি বা ইডি না থাকে তাহলে ডুকে আমরা হেল্পিং ভার্ব হিসাবে ধরব। আমি আবারও বলছি, প্রিন্সিপাল ভার্বের পরে অতিরিক্ত কোনো কিছু না থাকলে, অর্থাৎ এস বা ইএস না থাকলে, ডি বা ইডি না থাকলে আমরা ডুকে হেল্পিং ভার্ব হিসাবে ধরব। তার সাথে নট যুক্ত করে ডোন্টকে বাক্যের শুরুতে লিখব। তার সাথে নট যুক্ত করে ডোন্টকে বাক্যের শুরুতে লিখব। তারপরে আছে উই লিখব, লাভ আছে লাভ লিখব, আওয়ার আছে আওয়ার লিখব, কান্ট্রি আছে কান্ট্রি লিখব, আর ফুল স্টপের জায়গায় প্রশ্নবোধক চিহ্ন লিখব। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটি ছিল উই লাভ আওয়ার কান্ট্রি, আর ইন্টারগেটিভে হয়ে যাবে ডোন্ট উই লাভ আওয়ার কান্ট্রি। অর্থাৎ ভার্বের শেষে যদি অতিরিক্ত এস বা ইএস, ডি বা ইডি না থাকে তাহলে বাক্যটির শুরুতে একটি ডোন্ট লিখে দিলেই ইন্টারগেটিভে পরিণত হয়ে যাবে। লেটস সি সাম মোর এক্সাম্পলস। আজকের থার্ড সেন্টেন্সটি হচ্ছে হি ইনভাইটেড মি। এই বাক্যটিকে ইন্টারগেটিভে পরিণত করতে হবে। ভালো করে খেয়াল করলে দেখতে পাবো এই বাক্যেও কোনো হেল্পিং ভার্ব নেই। ইনভাইটেড শব্দটি একটি প্রিন্সিপাল ভার্ব যার শেষে অতিরিক্ত একটি ডি দেওয়া আছে। যদি কোনো ভার্বের শেষে অতিরিক্ত ডি বা ইডি থাকে তাহলে ডিডকে হেল্পিং ভার্ব হিসাবে ধরতে হবে। আই এম রিপিটিং, যদি কোনো ভার্বের শেষে অতিরিক্ত ডি বা ইডি থাকে অথবা ভার্বটি যদি পাস্ট হয় তাহলে ডিডকে হেল্পিং ভার্ব হিসাবে ধরতে হবে। তাহলে এর উত্তর কি হবে? বাক্যের শুরুতে চলে আসবে ডিডন্ট, তারপর হি আছে হি হবে। ডিটা তো আগেই ব্যবহৃত হয়ে গেছে, এই জন্য ডিটাকে অ্যাভয়েড করে আমরা শুধু লিখব ইনভাইট, তারপর মি আছে মি লিখব, ফুল স্টপের জায়গায় প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বাক্যটি আছে হি ইনভাইটেড মি। এই বাক্যটিতে অতিরিক্ত ডি থাকায় আমরা ডিডকে হেল্পিং ভার্ব হিসাবে ধরে নিয়েছি এবং নট যুক্ত করে ডিডন্টকে বাক্যের শুরুতে লিখেছি। তারপর হি আছে হি লিখলাম, ইনভাইট আছে ইনভাইট লিখলাম এবং মি আছে মি লিখলাম, ফুল স্টপের জায়গায় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে বাক্যটি ছিল হি ইনভাইটেড মি, আর ইন্টারগেটিভে এটি হয়ে যাবে ডিডন্ট হি ইনভাইট মি। আমাদের মনে রাখতে হবে বাক্যের প্রিন্সিপাল ভার্বের সাথে
ডি বা ইডি থাকলে বা ডি বা ইডি না থাকলেও ভার্বটি যদি পাস্ট হয় তাহলে বাক্যের শুরুতে ডিডন্ট লিখতে হবে এবং ইন্টারগেটিভ বাক্যটি লেখার সময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। লেটস সে another example, and this example is very much important for exam. That's why we have to learn it very seriously. এই উদাহরণটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এটি ভালো করে দেখতে হবে এবং শিখতে হবে। আজকের যে 4 নম্বর বাক্যটি আমরা আলোচনা করব তা হচ্ছে everybody wants happiness। এটাকে ইন্টারগেটিভে করতে হবে। Look at the board and try to understand. Everybody is the subject, wants is the principal verb, and happiness is the completing of the sentence. ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এভরিবডি হচ্ছে সাবজেক্ট, ওয়ান্টস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর হ্যাপিনেস ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স, বাক্যের কমপ্লিমেন্ট। এই বাক্যে কোনো হেল্পিং ভার্ব নাই, তাহলে ওয়ান্টস এটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব যার শেষে এস বা ইএস আছে। একটু আগেই আমরা শিখেছি কোনো ভার্বের সাথে অতিরিক্ত এস বা ইএস থাকলে ডাজকে হেল্পিং ভার্ব হিসাবে ধরতে হয়। লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম কোনো বাক্যে এভরিবডি থাকলে এভরিবডির জায়গায় হু লিখতে হয়। আই এম রিপিটিং। In our last video, we learned that if there is everybody in any sentence, we have to use who to convert it interrogative. অর্থাৎ এভরিবডি থাকলে বাক্যের শুরুতে আমাদের এভরিবডির জায়গায় হু শব্দটি লিখতে হবে। তারপর প্রিন্সিপাল ভার্বের সাথে এস থাকায় হু এর পর ডাজন্ট কথাটি লিখতে হবে, তারপর ভার্বটি লিখতে হবে ওয়ান্ট, তারপর লিখতে হবে হ্যাপিনেস এবং সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বাক্যটি ছিল এভরিবডি ওয়ান্টস হ্যাপিনেস। অ্যান্সার হয়ে যাবে ইন্টারগেটিভে হু ডাজন্ট ওয়ান্ট হ্যাপিনেস। এই বাক্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এভরিবডির বদলে হু হবে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই বাক্যের ভার্বের সাথে অতিরিক্ত একটি এস থাকায় ডাজন্ট লিখতে হবে, তারপরে ওয়ান্ট লিখতে হবে, তারপরে হ্যাপিনেস লিখতে হবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন লিখতে হবে। I hope you have understood this thing. Let's see another example which is also important for exam. চলো আমরা আরেকটি উদাহরণ দেখি যেটিও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। And today's fifth sentence is nobody came here. এই বাক্যটাকে ইন্টারগেটিভে পরিবর্তন করতে হবে। বাক্যটি হচ্ছে nobody came here. Here in the sentence nobody is the subject, came is the verb, and here is the complement of the sentence. এই বাক্যে nobody শব্দটি
সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, কেইম শব্দটি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে এবং এটি হচ্ছে একটি প্রিন্সিপাল ভার্ব। সুতরাং এই বাক্যে কোনো হেল্পিং ভার্ব নেই এবং হেয়ার শব্দটি কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। লেটস সি হাউ টু মেক ইট ইন্টারগেটিভ। নোবডির বদলে আমাদেরকে লিখতে হবে হু, তারপরে কেইমের জায়গায় লিখতে হবে কেইম, হেয়ারের জায়গায় লিখতে হবে হেয়ার এবং সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বাক্যটি ছিল নোবডি কেইম হেয়ার। আর ইন্টারগেটিভে এর উত্তর হয়ে যাবে হু কেইম হেয়ার। আবারও বলছি, বাক্যটি ছিল নোবডি কেইম হেয়ার, উত্তর হয়ে যাবে হু কেইম হেয়ার। গত ক্লাসে আমরা বলেছিলাম নোবডির বাক্যে নোবডি, নো ওয়ান, নান এই শব্দগুলি যদি কোনো বাক্যে থাকে তাহলে এগুলোর বদলে হু লিখতে হয়, আর অন্য কোনো শব্দ পরিবর্তন না করে সবার শেষে ফুল স্টপের জায়গায় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেই ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে যায়। ভালো করে খেয়াল করো, বাক্যটি হচ্ছে নোবডি কেইম হেয়ার, আর নোবডির জায়গায় হু ব্যবহার করা হয়েছে, কেইমের জায়গায় কেইম ব্যবহার করা হয়েছে, হেয়ারের জায়গায় হেয়ার ব্যবহার করা হয়েছে, আর ফুল স্টপের জায়গায় প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে বাক্যটি ছিল নোবডি কেইম হেয়ার, আর ইন্টারগেটিভে বাক্যটি হয়ে যাবে হু কেইম হেয়ার। রিমেম্বার ইট, নোবডি, নো ওয়ান, নান এগুলি একই শব্দ, আর এগুলির বদলে হু বসে। আর এ ধরনের বাক্যে সবার শেষে ফুল স্টপের জায়গায় প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয়, আর অন্য কোনো পরিবর্তন করার দরকার নেই। I hope you will watch this video again and again. আমি আশা করি তোমরা এই ভিডিওটি বারবার দেখবে এবং দেখার মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সমস্যাগুলো সমাধান করবে। This is for today. আল্লাহ হাফেজ।